হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা রেসিডেন্ট এভিল মুভি ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ মুভি অর্থাৎ রেসিডেন্ট এভিল দ্য ফাইনাল চ্যাপ্টার এর সম্পূর্ণ গল্পটাকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আগের 5টা পার্টের এক্সপ্লানেশন তোমরা অলরেডি দেখে ফেলেছো। তো চলো কথা না বাড়িয়ে আমাদের এই গল্পের অ্যাকশন লেডি অ্যালিসের সার্ভাইভাল জার্নিটাকে উপভোগ করা যাক। লেটস স্টার্ট। সিনেমার শুরুতে আমব্রেলা কর্পোরেশনের ফাউন্ডিং মেম্বার এবং আমব্রেলা ট্রেনিং ফ্যাসিলিটির প্রধান সায়েন্টিস্ট ডক্টর জেমস মার্কাসকে দেখানো হয়। মার্কাসের একটা মেয়ে ছিল, নাম অ্যালিসিয়া। সে জন্মগতভাবে প্রোজেরিয়া নামক একটা মারাত্মক রোগে আক্রান্ত ছিল। এটা এমন একটা রোগ যার দরুন কোনো ব্যক্তির এজিং খুব দ্রুত হয়ে যায়, অর্থাৎ একটা পর্যায়ে যে 25 বছরের অ্যালিসিয়াকে দেখে 90 বছরের বৃদ্ধা বলে মনে হবে। কিন্তু মার্কাস সে তো তার মেয়েকে এভাবে শেষ হতে দিতে পারে না। দিন রাত এক করে সে তার মেয়ে অ্যালিসিয়াকে সুস্থ করতে প্রাণপণ চেষ্টা করতে থাকে। এই গবেষণার ফলশ্রুতিতেই একটা সময়ে সে আবিষ্কার করে সেই ভয়ানক টি ভাইরাস, যেটা মৃত কোষগুলোকে পুনরায় জীবিত করতে পারত। মার্কাস অ্যালিসিয়াকে সুস্থ করতে এই ভাইরাস তার মেয়ের শরীরেও প্রয়োগ করে। অভূতপূর্বভাবে এই টি ভাইরাস অ্যালিসিয়াকে প্রোজেরিয়া রোগ থেকে বাঁচিয়ে দিয়েছিল। শুধু এটাই নয়, পৃথিবীতে চলতে থাকা আরো অনেক দুরারোগ্য রোগের একমাত্র সমাধান হয়ে উঠতে থাকে এই টি ভাইরাস। চিকিৎসা বিজ্ঞানে এক নতুন যুগের সূচনা করতে থাকে সারা বিশ্বব্যাপী। কিন্তু এই ভাইরাস যতটা মঙ্গলজনক, সাইড ইফেক্টগুলোও ঠিক ততটাই ভয়ানক ছিল, যেটার দেখা মেলে ঠিক কিছু মুহূর্ত বাদেই মৃত মানুষরা পুনরায় জীবিত হতে শুরু করে দেয়, যেটাকে সহজ ভাষায় বলা যায় জম্বি অ্যাপোক্যালিপস। আর এভাবেই টি ভাইরাসের ইনফেকশন একে একে গোটা বিশ্বের স্বাভাবিক জীবনযাত্রাকে পুরো দমে স্থবির করে দিতে শুরু করেছিল। ইনফেকশনটা যে এভাবে গোটা দুনিয়াকে গ্রাস করতে পারে সে বিষয়টা মার্কাসদের চিন্তাতেও ছিল না। তবে সারা বিশ্বের মানুষের কথা চিন্তা করে মার্কাস তাদের এই টি ভাইরাসের প্রজেক্টটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার জন্য মনস্থির করে ফেলে এবং এই পুরো বিষয়টা সে তার বিজনেস পার্টনার ডক্টর আইজ্যাক্সকে জানায়। কিন্তু ডক্টর আইজ্যাক্স এই বিষয়ে রাজি ছিল না, কেননা এটা করলে তারা অনেক লসে পড়ে যাবে, তাদের এই আমব্রেলা কর্পোরেশন পুরোপুরিভাবে ধসে যাবে। এজন্য ডক্টর আইজ্যাক্স তাদের পথের কাঁটা মার্কাসকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার বন্দোবস্ত করে ফেলে। একই সাথে ডক্টর আইজ্যাক্স আমব্রেলা কর্পোরেশনের পুরো কন্ট্রোল তার নিজের আয়ত্তে নিয়ে নেয়। সে সময় রেড কুইন নামক একটা শক্তিশালী এআই তৈরি করে, যেটার সাহায্যে সে এই কোম্পানির সব কাজগুলোকে তদারকি করতে পারবে। আর রেড কুইনের ইন্টারফেস হিসাবে অ্যালিসিয়ার চেহারাটা সে এখানে ব্যবহার করে। এর পরপরই ঘটনা চলে যায় 10 বছর আগের সেই হাইভের মধ্যকার ইনসিডেন্টে, যেখানে প্রথম এই টি ভাইরাসের আউটব্রেক ঘটেছিল, অর্থাৎ সেই আন্ডারগ্রাউন্ড সিক্রেট রিসার্চ ফ্যাসিলিটি যেখান থেকেই প্রথম এই ভাইরাসটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। কয়েকদিনের মধ্যেই সারা পৃথিবীর আনাচে কানাচে ভাইরাসটা মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল। আর এর পরবর্তী ঘটনাগুলো নিশ্চয়ই তোমরা আগের পর্বগুলোতে অলরেডি উপভোগ করে ফেলেছ। জম্বি এবং টি ভাইরাসের তাণ্ডবে বর্তমান পৃথিবীতে মনুষ্য সভ্যতা এখন প্রায় বিলুপ্তির পথে। তবে অ্যালিস সে তো হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয়। তার সার্ভাইভাল জার্নিটা এখনো চলমান রয়েছে। এই মুহূর্তে পুরো ওয়াশিংটন ডিসি যেন এক শুনশান মৃত্যুপুরী। হোয়াইট হাউসের ধ্বংসস্তূপ থেকে সদ্য জেগে ওঠা অ্যালিস পুনরায় জম্বিদের সাথে লড়াই করে সামনের দিকে এগোতে থাকে। কিছুক্ষণ বাদেই বাদুড়ের ন্যায় সেই অদ্ভুত জম্বি ক্রিয়েচারটার আক্রমণের শিকার হতে দেখা যায় আমাদের অ্যাকশন লেডিকে। তবে অ্যালিস তো এ ধরনের বিপদ সামাল দিতে সিদ্ধহস্ত। সে জানে যে এই ধরনের মনস্টারগুলোকে ঠিক কি করে ধরাশায়ী করা যাবে। দেরি না করে সে এই মনস্টারটাকেও একটা মাইন বিস্ফোরণের মাধ্যমে ঘায়েল করতে সক্ষম হয়। কিছুক্ষণ বাদে লক্ষ্য করা যায় যে অ্যালিসকে এখনো আমব্রেলার স্যাটেলাইট দূর থেকে 24 ঘন্টা নজরে রেখেছে। সাইরেন বেজে ওঠে। ওখানে থাকা একটা বিল্ডিং এর ভেতরে যাওয়ার পর অ্যালিস আবারও রেড কুইন নামক সেই এআই এর সম্মুখীন হয়। রেড কুইন এ সময় অ্যালিসকে জানায় যে এই পৃথিবীতে আর খুব অল্প সংখ্যক মানুষ বেঁচে রয়েছে।
তবে হাতে আর বেশি সময় নেই, মাত্র 48 ঘন্টার মধ্যেই এই ভাইরাস বাকি সার্ভাইভারদেরকেও শেষ করে দেবে। এই এক্সটিংশন ঠেকাতে হলে অ্যালিসকে আগামী 48 ঘন্টার মধ্যেই সেই হাইভে পৌঁছাতে হবে, কেননা একমাত্র সেখানেই এই টি ভাইরাসের অ্যান্টিডোট অর্থাৎ অ্যান্টিভাইরাস রাখা আছে, যেটা সায়েন্টিস্টরা আগেই আবিষ্কার করে রেখেছিল। ওই অ্যান্টিভাইরাসটাও এয়ারবর্ন, অর্থাৎ সেটাকে বাতাসে ছড়াতে পারলেই এই জম্বি অ্যাপোক্যালিপসের অবসান ঘটবে। সব জম্বিরা মারা পড়বে এবং তাদের ইনফেক্টেড সেলগুলোও ধ্বংস হয়ে যাবে। রেড কুইন আগের পার্টগুলোতে অ্যালিসকে হেল্প না করলেও এই পর্বে সে মানব সভ্যতাকে বাঁচানোর লক্ষ্যে অ্যালিসকে শেষমেশ আশার আলোর সন্ধানটা দিয়ে দেয়। এখানে আরও জানা যায় যে ওয়েস্কার, যাকে গত পর্বে অ্যালিসকে হেল্প করার ভূমিকাতে আমরা দেখেছিলাম, সেটা আসলে ছিল একটা ট্র্যাপ, অর্থাৎ সে আসলে অ্যালিসকে হেল্প তো করেইনি, বরং তার সাথে বিট্রে করেছে। সময় মাত্র 48 ঘন্টা। 10 বছর আগে শুরু হওয়া ঘটনার অবসান ঘটাতে অ্যালিস বেরিয়ে পড়ে সেই হাইভের উদ্দেশ্যে। রাস্তার মধ্যে জম্বি ছাড়াও আরো অনেক মৃত্যুর ফাঁদ আগে থেকেই রেডি করে রাখা হয়েছে। এরকমই একটা ফাঁদে অ্যালিস কোনো মতে মরতে মরতে প্রাণে বেঁচে যায়। গাড়িটা নষ্ট হয়ে যাওয়ায় অ্যালিস হাঁটতে শুরু করে। আমব্রেলার কিছু সশস্ত্র সেনা অ্যালিসের উপর আক্রমণ করলেও অ্যালিসের উপস্থিত বুদ্ধি আর ফাইটিং স্কিলের কাছে হার মানতে তারা বাধ্য হয়। সেখানে আমব্রেলা কর্পের লোগো সম্বলিত একটা স্পোর্টস বাইক লক্ষ্য করা যায়, যেটাকে স্টার্ট করতে হলে ভেরিফাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান প্রয়োজন। তবে অ্যালিস বাইকটা স্টার্ট করতে পারে না, উপরন্তু ইলেকট্রিক শক খেয়ে ওখানেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে অ্যালিস নিজেকে একটা সশস্ত্র ভিকেলের মধ্যে বন্দি অবস্থায় আবিষ্কার করে, যেখানে তার মতো আরো বেশ কিছু মানুষকে আটকে রাখা হয়েছে। কিছুক্ষণ বাদেই সেখানে আমরা খুবই অদ্ভুতভাবে ডক্টর আইজ্যাক্সকে দেখতে পাই। কিন্তু এটা কি করে সম্ভব? এর আগের একটা পর্বে অ্যালিসের হাতে ডক্টর আইজ্যাক্স তো মারা গিয়েছিল। অ্যালিস তখন বুঝে যায় যে সেটা মূলত ডক্টর আইজ্যাক্সের ক্লোন কপি ছিল। অ্যালিসের কথার ভাঁজে ডক্টর আইজ্যাক্স কিছুটা সন্দেহের গন্ধ পায়, অর্থাৎ সে ধারণা করে যে অ্যালিস হয়তো সেই অ্যান্টিভাইরাসের বিষয়ে কিছুটা জানতে পেরেছে। তবে প্রকৃত সত্যিটা অ্যালিসের মুখ থেকে বের করার জন্য তারা অ্যালিসকে জম্বিদের একটা ম্যারাথন রেসে সামিল করে দেয়। ডক্টর আইজ্যাক্সের ভাষ্যমতে নূহ আলাইহিসসালামের সময় যেভাবে সারা পৃথিবী জুড়ে মহাপ্লাবন এসেছিল আর সারা পৃথিবী ডুবে গিয়ে শুধুমাত্র অল্প কিছু সংখ্যক মানুষ আর অন্যান্য জীবজন্তু নূহ আলাইহিসসালামের সেই বিশাল নৌকার জন্য বেঁচে গিয়েছিল, ঠিক এইরকমই একটা দায়িত্ব নিজের ঘাড়ে ডক্টর আইজ্যাক্স নিজেই নিতে চলেছে। এক কথায় পুরো মানব জাতিকে জম্বিদের দ্বারা ধ্বংস হয়ে যাওয়ার পর ডক্টর আইজ্যাক্স আবারও পৃথিবীটাকে নতুন করে গড়ে তোলার চিন্তায় মগ্ন রয়েছে। ওদিকে অ্যালবার্ট ওয়েস্কারকে আবারও দেখানো হয়। আইজ্যাক্সের কাছ থেকে ওয়েস্কার জানতে পারে যে তারা অ্যালিসকে বন্দি করেছে, আর অ্যালিস হয়তোবা সেই এয়ারবর্ন অ্যান্টিভাইরাসের বিষয়ে জেনে গেছে। সেজন্যই তো অ্যালিস তড়িঘড়ি করে হাইভের দিকে যাচ্ছিল। এসব কথা শোনার পর বিশ্বাসঘাতক ওয়েস্কার হাইভ সহ রেকন সিটির সিকিউরিটি আরো জোরদার করে দেয়। অন্যদিকে অ্যালিস জম্বিদের ম্যারাথন রেসে তখনও নিজেকে অক্ষত রেখেছে। সে সুযোগ বুঝে আবারও ওই আর্মার্ড ভিকেলে উঠে পড়ে আর আমব্রেলার সৈন্যদের সাথে ফাইট করতে থাকে। ডক্টর আইজ্যাক্সের সাথেও এ সময় তার লড়াই হয়। অ্যালিস এ সময় ওখান থেকে পালানোর জন্য আমব্রেলার একটা বাইকের সাহায্য নেয় আর উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে এবারে সে ডক্টর আইজ্যাক্সের কাঁটা হাতের ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে বাইকটা স্টার্ট করে সেখান থেকে পালিয়ে যায়। বাকিরা অনেক চেষ্টা করেও অপ্রতিরোধ্য অ্যাকশন লেডি অ্যালিসকে আটকাতে ব্যর্থ হয়। বেশ কয়েক ঘন্টার একটানা জার্নির পর অ্যালিস রেকন সিটিতে এসে পৌঁছায়, সেই ধ্বংসপ্রাপ্ত মৃত্যুপুরী যেখান থেকেই সবকিছু শুরু হয়েছিল। তবে অ্যালিস আবারও একটা ট্র্যাপে পড়ে গতবারের ন্যায় জ্ঞান হারায়। কিন্তু এই ট্র্যাপটা আমব্রেলা কর্প না, বরং এটা কিছু সার্ভাইভাররা পেতে রেখেছিল, যাদের মধ্যে অ্যালিসের একজন পুরনো বন্ধু ক্ল্যারা রেডফিল্ডকে এখানে দেখানো হয়। ওরা একটা ধ্বংসপ্রাপ্ত বড় বিল্ডিং এ লুকিয়ে নিজেদেরকে এই ভাইরাস থেকে এতদিন যাবৎ নিরাপদ রেখেছে। তবে অ্যালিসের পিছু পিছু বিপদ যে এদিকেই আসছে। ডক্টর আইজ্যাক্স জম্বিদের সেই ম্যারাথন বাহিনীটাকে নিয়ে রেকন সিটির দিকেই আসছে। এতগুলো জম্বিকে ধরাশায়ী করা তো আর মুখের কথা না, ওদের কাছেও তেমন কোনো ভারী অস্ত্র মজুদ নেই।
বিপদ আসন্ন, এজন্য ওরা শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত হওয়া শুরু করে দেয়। অ্যালিসের কাছ থেকে এই সময় ক্ল্যারা রেডফিল্ড হাইভে থাকা সেই অ্যান্টিভাইরাসের বিষয়ে জানতে পারে, যেটা একবার বাতাসে ছড়াতে পারলে এই জম্বি আতঙ্কের পুরোপুরি অবসান ঘটবে বলে অ্যালিসের বিশ্বাস। তাই অ্যাট অ্যানি কস্ট তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে ওই হাইভে পৌঁছাতেই হবে। হাতে আর 12 ঘন্টার মতো সময় রয়েছে। জম্বিদের সেই আগ্রাসী স্রোত আর ডক্টর আইজ্যাক্সের আর্মার্ড ভিকেলকে প্রতিহত করতে কাজ শুরু হয়ে যায়। ওদের কাছে পর্যাপ্ত পরিমাণ গ্যাসোলিন মজুদ রাখা ছিল, যেটা তারা ডিফেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। এরই মধ্যে অ্যালিসের মনে কিছুটা সন্দেহ তৈরি হয় যে এই সার্ভাইভারদের মধ্যে নিশ্চয়ই এমন কেউ রয়েছে যে ডক্টর আইজ্যাক্স বা অ্যালবার্ট ওয়েস্কারের গুপ্তচর হিসেবে কাজ করছে। অর্থাৎ এখানে ঠিক কি প্ল্যানিং হচ্ছে সেটা আমব্রেলা কর্প আগেভাগেই টের পেয়ে যাচ্ছে। সেজন্য অ্যালিস তার বন্ধু ক্ল্যারা রেডফিল্ডকে সতর্ক থাকতে বলে। আসন্ন যুদ্ধের সকল প্রস্তুতি সম্পন্ন হয়। দেখতে দেখতে অন্ধকার ঘনিয়ে আসে। মৃত্যুর দূতরূপে ডক্টর আইজ্যাক্স হামলে পড়ে তার বিশাল জম্বি বাহিনীকে নিয়ে। একের পর এক জ্বলন্ত আগুনে গ্যাসোলিন ভর্তি ড্রাম জম্বিদের দিকে ছুটতে শুরু করে অ্যালিস এবং তার সঙ্গীরা। অন্যদিকে ডক্টর আইজ্যাক্সের চোরা বুদ্ধিতে জম্বিদের একটা বিশাল স্রোত এ সময় মেইন গেট ভেঙে বিল্ডিং এর ভেতর ঢুকতে শুরু করে দেয়। কিন্তু অ্যালিসের উপস্থিত বুদ্ধিতে এ সময় অসংখ্য জম্বি ধরাশায়ী হয় এবং আগুনে পুড়ে শেষ হয়ে যায়। অ্যালিসও সেই সুযোগে কৌশলে ডক্টর আইজ্যাক্সদের সেই আর্মার্ড ভিকেলে পৌঁছে যায় আর ভেতরে গ্যাসোলিন ঢেলে দিয়ে সেখানেও আগুন জ্বালিয়ে দেয়। তবে সৌভাগ্যবশত ডক্টর আইজ্যাক্স এ যাত্রাতেও প্রাণে বেঁচে যায়। অন্যদিকে অ্যালিস তার সঙ্গীদেরকে নিয়ে হাইভের দিকে রওনা হয়ে যায় আবারও। অ্যালবার্ট ওয়েস্কার ততক্ষণে রেড কুইনের কাছ থেকে পুরো হাইভের কন্ট্রোল পাওয়ারটা নিজের হাতে নিয়ে নেয় এবং হাইভের ডিফেন্স সিস্টেম আরও শক্তিশালী করে ফেলে। অ্যালিসদের যাত্রাপথে প্রথম বাধা হিসেবে সেরেব্রাস নামক এক ধরনের ভয়ানক জম্বি টাইপ কুকুরদের দলকে এ সময় ছেড়ে দেওয়া হয়, যাতে কেউ এখান থেকে প্রাণে বেঁচে ফিরতে না পারে। বেশ কিছু সার্ভাইভার এখানে এই ভয়ঙ্কর কুকুরদের আক্রমণে প্রাণ হারায়। অ্যালিস সহ বাকিরা অনেক কষ্টে হাইভের ভেতরে ঢুকতে পারে। কিছুক্ষণ বাদে রেড কুইনের সাথে অ্যালিসদের আবারও সাক্ষাৎ হয়। রেড কুইন অ্যালিসকে এ সময় তার ডাটা স্ট্রিমে আপলোড করা একটা সিক্রেট ভিডিও ফাইলের বিষয়ে কিছু অদ্ভুত ইনফরমেশন শেয়ার করে। সে বলে ঘটনাটা টি ভাইরাস আউটব্রেকের প্রায় 17 মাস আগের, অর্থাৎ সারা পৃথিবী তখনও টি ভাইরাস সম্পর্কে কিছুই জানত না। ভিডিওতে ডক্টর আইজ্যাক্স সহ আমব্রেলা কর্পোরেশনের হাই কমান্ডের বাকি সবাইকে একটা সিক্রেট বিষয়ে মিটিং করতে দেখা যায়। ডক্টর আইজ্যাক্স সেখানে বাকিদের উদ্দেশ্যে বলছিল যে পৃথিবী এখন প্রায় ধ্বংসের দোরগোড়ায় পৌঁছে গেছে। চারিদিকে দুরারোগ্য ব্যাধি, পারমাণবিক অস্ত্রের অপরিকল্পিত ব্যবহার, গ্লোবাল ওয়ার্মিং, বন্যা, জলোচ্ছ্বাস, খাদ্যের সংকট, অনিয়ন্ত্রিত জনসংখ্যা, দাঙ্গা, হামলা, যুদ্ধ সহ নানা ধরনের দুর্যোগ আমাদের মানব সভ্যতাকে প্রায় বিলীন করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। অর্থাৎ পৃথিবীর সবকিছুর ধ্বংস এখন অনিবার্য। এটাকে কোনোভাবেই আটকানো সম্ভব না। কিন্তু আইজ্যাক্সের উদ্দেশ্য হলো পৃথিবী ধ্বংস হয়ে গেলেও তারা টিকে থাকবে। এজন্য ডক্টর আইজ্যাক্সের মাস্টার প্ল্যানিং হলো তারা নিজেরাই পৃথিবীটাকে এখন ধ্বংস করে দিয়ে তাদের নিজস্ব লোকদেরকে নিয়ে পুরো পৃথিবীটাকে তাদের নিজেদের মতো করে গড়ে তুলবে। অর্থাৎ বাইবেলে বর্ণিত নূহ আলাইহিস সালামের সেই নৌকা এবং পৃথিবী জুড়ে প্রলয়ঙ্কারী বন্যার ঘটনার মতো। তবে এইবার পৃথিবী বন্যার কারণে ধ্বংস হবে না, ধ্বংস হবে তাদেরই আবিষ্কার ভয়ানক টি ভাইরাসের কারণে। অর্থাৎ এই ডক্টর আইজ্যাক্সই হলো সব কিছুর মূলে। অর্থাৎ সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়া সেই মারাত্মক টি ভাইরাসের আউটব্রেক তার নির্দেশেই হয়েছিল। আর সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পর ডক্টর আইজ্যাক্স সহ তার নিজস্ব লোকেরা সেই হাইভ নামক সুরক্ষিত জায়গাতে থাকা ক্রায়োপড থেকে একে একে জেগে উঠে আবারও তাদের ইচ্ছা অনুযায়ী পুরো পৃথিবীতে রাজত্ব করতে শুরু করবে। রেড কুইন এ সময় অ্যালিসকে আরও জানায় যে অ্যালিসের সঙ্গীদের মধ্যে একজন রয়েছে যে কিনা আমব্রেলা কর্পের গুপ্তচর হিসেবে কাজ করছে। এজন্য বি অ্যালার্ট। মানব সভ্যতাকে বাঁচাতে হলে আর মাত্র 37 মিনিট সময় বাকি রয়েছে। এদিকে ডক্টর আইজ্যাক্স আবারও আমব্রেলার অন্য আরেকটা আর্মার্ড ভিকেলে করে সেই হাইভের দিকে যেতে শুরু করে। আর অ্যালিসরা ততক্ষণে হাইভের আরও বেশ কিছুটা ভিতরে চলে আসে।
তবে হাইভের কন্ট্রোল যেহেতু অ্যালবার্ট ওয়েস্কার এখন নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে, সেজন্য অ্যালিসদের প্রতি পদে পদে বিপদ আর মরণ ফাঁদ তাদের জন্য অপেক্ষা করছে। বেশ কিছু সার্ভাইভার এখানে একের পর এক ট্র্যাপে পড়ে প্রাণ হারায়। অ্যালিস নিজেও একটা ফাঁদে ফেসে যায়, যেখানে ব্লাডশট নামক ভয়ানক কদাকার এক হিংস্র জন্তুর সাথে তার লড়াই হয়। তবে অ্যালিস তার বুদ্ধির জোরে এ যাত্রাতেও এই ক্রিয়েচারটাকে মারতে সক্ষম হয়। অ্যালিস এরপর ডক নামের এক সার্ভাইভারকে সাথে নিয়ে ওখান থেকে চলে আসে। অন্যদিকে ওয়েস্কার বুঝতে পারে যে অ্যালিস খুব শীঘ্রই কন্ট্রোল রুমে পৌঁছে যাবে, সেজন্য সে রেড কুইনকে কমান্ড দেয় যেন সে এখনই ক্রায়োজেনিক পড থেকে এলিট মেম্বারদেরকে জাগানোর ব্যবস্থা করে ফেলে। এদিকে ডক্টর আইজ্যাক্স সেই আর্মার্ড ভিকেলে করে হাইওয়ে ঢোকার সেই খাদের কাছাকাছি চলে এসেছে। তবে রাস্তাটা দুর্গম হওয়ায় এ সময় গাড়িটা একটা স্থানে ফেসে গিয়ে নষ্ট হয়ে যায়, অর্থাৎ বাকি রাস্তাটুকু এখন তাকে পায়ে হেঁটে অতিক্রম করতে হবে। ওদিকে ক্ল্যারা রেডফিল্ড আটকা পড়েছে একটা কাচের চেম্বারের মধ্যে। ততক্ষণে ডক এবং অ্যালিস সেই স্থানটাতে এসে পৌঁছায় যেখানে এর পূর্বে ডক্টর আইজ্যাক্সের ক্লোনড বডি সহ বেশ কয়েকজন আমব্রেলার সৈন্য লেজারের আঘাতে প্রাণ হারিয়েছিল। তারা এরপর একটা লিফটের সাহায্যে হাইভের ফাইনাল লেভেলের দিকে যাওয়া শুরু করে। সেখানে চারপাশে কয়েক হাজার ক্রায়োপড এ সময় লক্ষ্য করা যায়, যেগুলোর মধ্যেই মূলত আমব্রেলার এলিট ক্লাসের মেম্বাররা ঘুমিয়ে রয়েছে। এদের ঘুম ঠিক তখনই ভাঙানো হবে যখন পুরো দুনিয়ার বাকি সবাই মারা যাবে। ওদিকে কন্ট্রোল রুমে ওয়েস্কার একটা ক্রায়োপড থেকে ডক্টর আইজ্যাক্সকে জাগিয়ে তোলে। কি বিষয়টা গোলমেলে লাগছে না? আসলে এই ক্রায়োপডে থাকা ডক্টর আইজ্যাক্সই হলো আসল, অর্থাৎ আমব্রেলা কর্পের সিইও। আর ওই আর্মার্ড ভিকেলে থাকা ডক্টর আইজ্যাক্স হলো একটা ক্লোন কপি মাত্র। ততক্ষণে ডক্টর আইজ্যাক্সের ক্লোন কপি জম্বিদের সেই বিশাল বাহিনীকে নিয়ে হাইওয়ের দিকে এগিয়ে যাচ্ছে। ক্ল্যারা রেডফিল্ড উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে নিজেই সেই কাচের চেম্বার থেকে এরই মধ্যে মুক্ত হয়ে যায়। আর ততক্ষণে অ্যালিস এবং ডগ পৌঁছে যায় কন্ট্রোল রুমে, যেখানে এই প্রথমবারের মতো অ্যালিসের সাথে প্রকৃত ডক্টর আইজ্যাক্সের সাক্ষাৎ ঘটে। এ সময় তার হাতে সেই কাঙ্ক্ষিত অ্যান্টিভাইরাসের দেখা মেলে, যেটা খুঁজতেই এতটা পথ অ্যালিসকে পাড়ি দিতে হয়েছে। অ্যালিস বুঝতে পারে যে এই মহামূল্যবান অ্যান্টিভাইরাসের ডিভাইসটা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। এজন্য সে তখনই ডক্টর আইজ্যাক্সের উপর অ্যাটাক না করে সুযোগের অপেক্ষা করতে থাকে। এখানে লক্ষ্য করা যায় যে ডগ হলো সেই মীর জাফর বা স্পাই যে এতদিন যাবৎ সার্ভাইভার সেজে আমব্রেলা কর্পকে অ্যালিসদের ইনফরমেশন পাস করছিল। অ্যালিস এখানে ইশারাতে চারপাশটা লক্ষ্য করছিল যে ঠিক কিভাবে ডক্টর আইজ্যাক্সের উপর হামলা করা যায়। তবে খুব অদ্ভুতভাবে আইজ্যাক্স আগে থেকেই অ্যালিসের সম্ভাব্য সব ধরনের আক্রমণের বিষয়টা জেনে যাচ্ছিল, যেটা দেখে অ্যালিস খুব অবাক হয়। আসলে ডক্টর আইজ্যাক্স তার নিজেকে প্রযুক্তির মাধ্যমে এরই মধ্যে অনেকটাই আপগ্রেডেড করে ফেলেছে। এজন্যই আইজ্যাক্সের এই আপগ্রেডেড ভার্সনকে হারানো আমাদের অ্যাকশন লেডির পক্ষে অনেকটাই কঠিন হবে। সবচেয়ে অবাক করা বিষয় এটাই যে অ্যালিস এ সময় জানতে পারে যে সে নিজেও একটা ক্লোন কপি, অর্থাৎ আমাদের এই অ্যাকশন লেডিকে আমব্রেলা কর্পই তৈরি করেছে। কেননা অ্যালিসের মেমোরিতে তার শৈশবের কোনো স্মৃতি নেই, তার মা বাবা কে সেটাও সে জানে না। আর হাইভের উপরে থাকা সেই ম্যানশনে ঘুম ভাঙার পর থেকেই তো তার সার্ভাইভাল জার্নিটা শুরু হয়েছিল। এক কথায় 10 বছর আগে এই আমব্রেলা কর্পোরেশনই তাদের স্বার্থে প্রজেক্ট অ্যালিস নামক এই ক্লোনকে তৈরি করেছিল, যাকে আমরা এতদিন ধরে আসল অ্যালিস বলে ভেবে এসেছি। ঠিক সেই মুহূর্তে সেখানে হুইল চেয়ারে করে এন্ট্রি ঘটে ডক্টর জেমস মার্কাসের মেয়ে অ্যালিসিয়া মার্কাসের। কিন্তু এখানে অ্যালিসিয়াকে 90 বছরের বৃদ্ধার মতো দেখাচ্ছিল, অর্থাৎ টি ভাইরাসের কারণে অ্যালিসিয়া প্রোজেরিয়া রোগ থেকে ক্ষণিকের জন্য ভালো হলেও সে পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠতে পেরেছিল না। সেই মুহূর্তে রেড কুইনের ভাষ্য থেকে আমাদের অ্যাকশন লেডি পুরো সত্যিটা জানতে পারে, অর্থাৎ অ্যালিসিয়ার চেহারা, স্মৃতি আর কণ্ঠস্বর অনুসারে তৈরি করা হয়েছিল রেড কুইনকে। অন্যদিকে অ্যালিসিয়ার জেনেটিক ইনফরমেশন ব্যবহার করেই বানানো হয়েছিল প্রজেক্ট অ্যালিস নামক এই ক্লোনড অ্যালিসকে। এক কথায় অ্যালিসিয়ার শৈশবকাল দিয়ে বানানো হয় রেড কুইন নামক এই এআইকে, আর ম্যাচিউরড অবস্থায় অ্যালিসিয়ার প্রকৃত রূপ হলো এই প্রজেক্ট অ্যালিস।
এদিকে আমব্রেলা কর্পের অর্ধেক মালিকানা এখনো অ্যালিসিয়ার নামেই রয়েছে, যার কারণে সে ডক্টর আইজ্যাক্সের সেই অসৎ উদ্দেশ্য অর্থাৎ পুরো পৃথিবী ধ্বংসের সেই মাস্টার প্ল্যানটাকে আর কন্টিনিউ করতে দিতে চায় না। এজন্য সে তখনই অ্যালবার্ট ওয়েস্কারকে চাকরিচ্যুত অর্থাৎ বরখাস্ত করে দেয়। আর সাথে সাথেই রেড কুইন তার কন্ট্রোল ফিরে পেয়ে যায়। সুযোগ বুঝে ডক্টর আইজ্যাক্স ওখান থেকে পালিয়ে গেলেও ডক নামক সেই বেইমান লোকটার ভাগ্য শেষমেশ তার সহায় হয় না। ক্ল্যারা রেডফিল্ডের হাতেই তার মৃত্যু ঘটে। ওয়েস্কারও এ সময় বাজেভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অ্যালিস ওয়েস্কারের হাতে একটা রিমোট ধরিয়ে দেয়, যেটা চাপ দিলেই সম্পূর্ণ হাইভে আগে থেকে সেট করে রাখা বমগুলো ব্লাস্ট হয়ে যাবে। হাতে আর বেশি সময় নেই। ডক্টর আইজ্যাক্সকে আটকানোর জন্য অ্যালিস এবং ক্ল্যারা দুজনেই ওখান থেকে চলে যায়। ততক্ষণে প্রোজেরিয়া রোগে আক্রান্ত বৃদ্ধা অ্যালিসিয়া তার মেমোরির সাথে রেড কুইনের মেমোরি কানেক্ট করে তার ছোটবেলার সেই স্মৃতিগুলোকে জায়ান্ট স্ক্রিনে দেখতে থাকে। অন্যদিকে ডক্টর আইজ্যাক্স রেড কুইনের মাধ্যমে আমব্রেলা কর্প এবং হাইভের সম্পূর্ণ কন্ট্রোল নিজের আয়ত্তে নেয়ার আগেই অ্যালিস এবং ক্ল্যারা সেখানে চলে আসে। শুরু হয় ত্রিমুখী লড়াই। ডক্টর আইজ্যাক্সের এই আপগ্রেডেড ভার্সন এতটাই শক্তিশালী আর সুপারফাস্ট ছিল যে ওরা দুজনে মিলেও ডক্টর আইজ্যাক্সকে কোনোভাবেই ঘায়েল করতে পারছিল না। ক্ল্যারা এরই মধ্যে জ্ঞান হারালেও ডক্টর আইজ্যাক্স এবং অ্যালিসের অ্যাকশন সিকোয়েন্স সেই লেজার বিমের স্থান পর্যন্ত গড়ায়। ডক্টর আইজ্যাক্স নানাভাবে অ্যালিসকে পরাস্ত করতে চাইলেও পুরোপুরিভাবে অ্যালিসকে মারতে পারছিল না। এ সময় লেজারের আঘাতে অ্যালিসের হাতের কয়েকটা আঙ্গুল কাটা পড়ে। তবে সুযোগ বুঝে সে ডক্টর আইজ্যাক্সের পকেটে একটা আনপিন্ট করা গ্রেনেড রেখে দেয়। কিছুক্ষণের মধ্যেই ডক্টর আইজ্যাক্স আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অ্যালিস আর দেরি না করে ডক্টর আইজ্যাক্সের কাছে থাকা সেই অ্যান্টিভাইরাসটা নিয়ে দ্রুত ওখান থেকে বেরিয়ে আসে। হাইভ থেকে বেরিয়ে এসে অ্যালিস অ্যান্টিভাইরাসটাকে বাতাসে ছড়াতেই যাবে, ঠিক তখনই ডক্টর আইজ্যাক্স সেখানে চলে আসে। অ্যাডভান্স টেকনোলজির কারণে সে তার নিজের শরীরটাকে এতটাই আপগ্রেডেড করে ফেলেছিল যে গ্রেনেড বিস্ফোরণের পরও সে এখনো বেঁচে রয়েছে। ওদিকে ডক্টর আইজ্যাক্সের ক্লোন কপিও সেখানে জম্বিদের সেই আগ্রাসী স্রোত নিয়ে চলে এসেছে। আইজ্যাক্সের ক্লোন কপি এবং আসল ডক্টর আইজ্যাক্সের মধ্যে কে আসল আর কে নকল এই নিয়ে বাকবিতণ্ডা চলতে থাকলে ক্লোন কপিটা আসল ডক্টর আইজ্যাক্সকে এ সময় মেরে ফেলে আর নিজেও দুর্ভাগ্যজনকভাবে জম্বিদের শিকারে পরিণত হয়ে যায়। ওদিকে ওয়েস্কারের হাতে থাকা রিমোট প্রেস হয়ে যাওয়ায় পুরো হাইভটা ধ্বংস হয়ে যায়। অ্যালিসিয়াও মারা যায়। ততক্ষণে আমাদের অ্যাকশন লেডি অ্যালিস সেই অ্যান্টিভাইরাসটাকে বাতাসে ছড়িয়ে দেয়। আর এরপর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। অ্যান্টিভাইরাসের প্রভাবে জম্বিগুলোর শরীরে থাকা সব মৃত কোষগুলো পুনরায় ধ্বংস হয়ে গিয়ে জম্বিগুলো নিমেষের মধ্যে মারা যায়। আর অ্যালিসের শরীরেও যেহেতু টি ভাইরাস ছিল, তাই জম্বিদের মতো সেও অবশেষে মাটিতে লুটিয়ে পড়ে। অ্যালিসের এই অসামান্য স্যাক্রিফাইস পুরো দুনিয়াকে টি ভাইরাসের কালো থাবা থেকে আজ মুক্ত করে দিল। কিছুক্ষণ বাদে অ্যালিসের জ্ঞান ফেরে। সে জানত যে অন্যান্যদের মতো সেও মারা যাবে, কিন্তু সে এখনো কিভাবে বেঁচে রয়েছে। রেড কুইন তখন অ্যালিসকে জানায় যে এই অ্যান্টিভাইরাস জম্বিদেরকে মেরে ফেললেও অ্যালিসের শরীরে থাকা শুধুমাত্র ইনফেক্টেড সেল এবং টি ভাইরাসগুলোকে সে মেরে ফেলেছে। অর্থাৎ অ্যালিসের শরীরের হেলদি সেলগুলোর কোনো ক্ষতি হয়নি, যার দরুন সে এখনো বেঁচে রয়েছে। রেড কুইন প্রথম থেকেই চেয়েছিল যে এই টি ভাইরাসটা যেন হাইভ থেকে বাইরের দুনিয়াতে না ছড়াতে পারে। এজন্যই সে এই রেসিডেন্ট এভিল সিরিজের প্রথম পর্বে ভাইরাসটা হাইভে ছড়িয়ে পড়ার সাথে সাথেই সম্পূর্ণ হাইভটাকে সিল করে দিয়েছিল। অন্যদিকে অ্যালিসের শরীরে টি ভাইরাস থাকলেও অন্যান্যদের মতো সে কখনোই জম্বিতে পরিণত হয়নি। অর্থাৎ টি ভাইরাস প্রজেক্ট অ্যালিসের শরীরে থাকলেও অ্যালিসের তেমন কোনো ক্ষতিই হয়নি। এই কারণেই অ্যান্টিভাইরাসটা বাতাসে ছড়িয়ে পড়ার পরও জম্বিরা মারা গেলেও অ্যালিস এখনো বেঁচে রয়েছে। ওদিকে অ্যালিসিয়া তার মৃত্যুর আগে রেড কুইনের সিস্টেমে তার ছোটবেলার সমস্ত মেমোরি অ্যালিসের জন্য আপলোড করে রেখে গেছে। অর্থাৎ আমাদের অ্যাকশন লেডি অ্যালিস, যাকে 10 বছর আগে আমব্রেলা কর্প ক্লোন হিসাবে তৈরি করেছিল, যার ছিল না কোনো পাস্ট মেমোরি, তার স্মৃতিতে আজ থেকে আসল অ্যালিসের শৈশবের দিনগুলোর সকল ঘটনা নতুন করে ইনক্লুড হয়ে গেল। কেননা অ্যালিসিয়া যেটা করতে পারেনি, অ্যালিস নিজে ক্লোন হয়েও সেটা করে দেখিয়েছে।
এদিকে বাতাসে ছড়িয়ে পড়া অ্যান্টিভাইরাস পুরো বিশ্বের আনাচে কানাচে পৌঁছাতে এখনো হয়তো বছরখানেক সময় লেগে যাবে। তবে ততদিন পুরো পৃথিবী থেকে জম্বি আর জম্বিফাইড বাকি ক্রিয়েচারগুলোকে শেষ করার জন্যই লড়াই চালিয়ে যাবে আমাদের অ্যাকশন লেডি প্রজেক্ট অ্যালিস। তো এই ছিল রেসিডেন্ট এভিলের সম্পূর্ণ ঘটনা। আশা করি গল্পটা তোমাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।